মর্নিং স্টুডেন্টস, পলিটেকনিকে যারা অ্যাডমিশন নিতে চলেছো তাদের জন্য একটা খুব ক্রুশিয়াল চিন্তাভাবনা এটাই যে কোন কলেজটা ভালো হবে, কোন কলেজটা চুজ করব। দেখো, প্রথমেই একটা কথা বলে দিই যে এখন থেকে 2024 থেকে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক শিক্ষা ক্রম চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং নিশ্চয়ই তোমরা জানো যে 3 বছরের যে গ্র্যাজুয়েশন কোর্স সেগুলো 4 বছরের হয়ে যাচ্ছে। এরকম একটা ভেরিয়াস চেঞ্জ হচ্ছে। আর পলিটেকনিক শুধুমাত্র যে WBSCT দ্বারা অ্যাফিলিয়েটেড একটা কোর্স তা নয়, তার সাথে সাথে এটা কিন্তু বরাবরই একটা AICT অ্যাপ্রুভড কোর্স, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, সেই কাউন্সিল দ্বারা এটা কিন্তু অ্যাপ্রুভড একটি কোর্স। সো এই কোর্সটি বরাবরই ছিল খুবই কেরিয়ার সেন্ট্রিক বা স্কিল বেসড, মানে একদম ডাইরেক্ট প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ারিং নলেজ এই কোর্সের মধ্যে বরাবরই দেওয়া হতো, যাতে স্টুডেন্টরা কারিগরি দক্ষতায় একদম মানে প্র্যাকটিক্যাল নলেজটা পেয়ে যায় এবং প্রফেশনাল লাইনে যাতে তারা সাইন করতে পারে, সেইভাবেই কিন্তু কোর্সগুলো বরাবর ডিজাইন করা ছিল। তো এখন এই পলিটেকনিকে যে সমস্ত স্ট্রিমগুলো ভীষণভাবে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে খুব প্রযোজ্য হতে চলেছে, তার মধ্যে অবশ্যই তোমরা জানো যে CFT আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, ডবলই রয়েছে, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, বা ETC ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং। এই প্রত্যেকটাই কিন্তু ভীষণভাবে ভবিষ্যতের জন্য খুবই মানে মানে একটা ইয়ে রাখা, মানে কি বলবো, ওয়েটেজ রাখা কোর্স। এবং যে কোর্সগুলো করার পর, যে স্ট্রিম নিয়ে মানে পলিটেকনিকটা করার পর তোমার চাকরির কোনো অভাব হবে না। এবং কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা আছে এবং এমনভাবে সিলেবাসটাকে একটু হলেও চেঞ্জ করা হয়েছে যাতে সেটা আরো বেশি ফিউচার সেন্ট্রিক হয়ে ওঠে। কারণ ফিউচারে তোমরা জানো যে এমন অনেক জিনিস আছে যেটা হয়তো আগে ইউজ করা হতো না, যেটা নিয়ে লোকে চিন্তাই করতো না, সেটাও কিন্তু হয়তো এই ইয়ার থেকে লাগু হচ্ছে। যেমন ধরো এই AI এর যে ব্যবহার, সেটা কিন্তু সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেই এসে গেছে। শুধু যে যারা IT নিয়ে বা CFT নিয়ে পড়বে তাদের জন্যই যে এই AI মানে প্রযোজ্য তা নয়, সমস্ত ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে কিন্তু AI এর বিভিন্ন অ্যাপ্লিকেশন, তাদের বিভিন্ন প্রয়োগ সেটা এসে গেছে, রোবোটিক্স এসে গেছে। এবং অবশ্যই মনে রাখবে যে যত যে কোর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে তুমি করবে, মানে সোজা কথা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডবলই, সেইগুলো তো প্রতিনিয়ত যে গবেষণা হচ্ছে, যে রিসার্চ হচ্ছে, সেইগুলো নিয়েও নতুন নতুন রেভলিউশনারি বিভিন্ন রকম চেঞ্জেস আসছে, যার ফলে কেরিয়ারটা আরো বেশি, যার ফলে কোর্সটা আরো বেশি মানে ডাইনামিক হয়ে উঠছে। মানে সোজা কথায় আমি যেটা বলতে চাইছি যে থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো যখনই কলেজে অ্যাডমিশন নেবে, পলিটেকনিক যেহেতু একটা কমপ্লিটলি এরকম একটা প্র্যাকটিক্যাল বেস কোর্স, তো সেইখানে দেখে নিতে হবে যে সেই কলেজে প্র্যাকটিক্যাল যে ট্রেনিং, সেই প্র্যাকটিক্যাল ট্রেনিং সেশনটার ওপর কতটা জোর দেওয়া হয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেইটা ভীষণ ইম্পর্টেন্ট এবং অবশ্যই এটা দেখে নেবে যে সেই কলেজের যে ট্রেনিং প্লেসমেন্ট সেল সেটা কতটা স্ট্রং আছে। কলকাতার এমন অনেক কলেজ আছে যেখানে কিন্তু জাস্ট মানে তোমার হাতের ডিগ্রিটাই চলে আসবে হয়তো পড়াশোনা করার পর, কিন্তু হয়তো সেই কারিগরি দক্ষতা বা সেই রকম নলেজ বা স্কিল হয়তো তুমি পাবে না। তো সেইটা তোমাকে কিন্তু যাচাই করে দেখে নিতে হবে। কিন্তু কারণ এমন বেশ কিছু কলেজও আছে যেখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির ফ্যাকাল্টি রয়েছে, বিশাল, যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস। একটা কলেজে গিয়ে লোকে পড়তে যায় কেন? এখন সমস্ত নলেজ তো অনলাইনেই পাওয়া যায়, তাও লোকে কলেজে গিয়ে পড়তে যায়। কারণ কি? সেইখানে যে ফ্যাকাল্টি মেম্বার বা টিচার থাকবেন, তিনি তোমাকে কন্টিনিউয়াস গাইড করবেন। এবং কন্টিনিউয়াস গাইড মানে এই নয় যে তোমাকে সেই পাখি পড়িয়ে দেওয়ার মতো, মানে পাখিকে কোনো বুলি শেখানোর মতো সবকিছু মুখস্থ করিয়ে দেবে, ওই সব যুগ শেষ হয়ে গেছে। একজন ভালো টিচারের সেটা কাজ হয় না। একজন ভালো টিচারের কাজ তোমার মধ্যে সেই পার্টিকুলার বিষয়ের ওপর যে জিজ্ঞাসার খিদা, সেই খিদাটাকে আরো বাড়িয়ে তোলা এবং তোমাকে মোটিভেট করা। এবং যখন তোমার একটু আধটু বুঝতে অসুবিধা হবে, সেই জায়গাটা তোমাকে বুঝতে হেল্প করা, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। এবং অবশ্যই বিভিন্ন রকম ট্রিক্স, যে একটা কেরিয়ার, যে কোনো মানে একটা প্রফেশনাল সিক্রেট বলা হয় যাকে, বা প্রফেশনাল মানে পেশাগত রহস্য বলা যায়, সেই ব্যাপারগুলো তোমাদের জানানো। কারণ অনেক জিনিস আছে যেটা হয়তো আমরা নর্মালি বইতে পড়ে বা
ভিডিও দেখে আমরা জানতে পারি না, সেটা একমাত্র কোনো প্রফেশনাল লোকের থেকেই তোমরা সেই টিপস পেতে পারো। তো সেই টিপসটাও কিন্তু বিভিন্ন এক্সপিরিয়েন্স যারা ফ্যাকাল্টি মেম্বার তারাই তোমাদের দেবে। তো এইটা মানে কোনো কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় এই ব্যাপারগুলো ভালো করে দেখে নেবে। প্রথমেই দেখে নেবে যে ফ্যাকাল্টি মেম্বার ওখানে যারা আছেন তারা ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার কিনা। এটা দেখার বেস্ট হয়ে হচ্ছে সেই কলেজের যে ওয়েবসাইট, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নেওয়া যে ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিচ্ছ সেই ডিপার্টমেন্টে সমস্ত ফ্যাকাল্টির নাম দেওয়া আছে কিনা। ছবি না থাকলেও অ্যাটলিস্ট নাম, তার ডিগ্রি, কোয়ালিফিকেশন এগুলো দেওয়া থাকবে। কারণ অনেক কলেজে কিন্তু টেম্পোরারি বা গেস্ট লেকচারার দিয়ে কাজ চালানো হয়, যেটা আমি বলছি না যে এটা একদমই ঠিক নয়, এরকম কোনো ব্যাপার তা নয়। অবশ্যই গেস্ট লেকচারার বা বিভিন্ন ভিজিটিং লেকচারার দিয়েও খুব ভালোভাবে পড়াশোনা করানো যায়। কিন্তু যদি কোনো কলেজের 100% ফ্যাকাল্টির মধ্যে 90%ই সেরকম হয়, গেস্ট লেকচারার হয়, তাহলে সেটা তো একদমই ঠিক নয় না। 20%, 10%, 20% যদি এরকম গেস্ট লেকচারার বা টেম্পোরারি ফ্যাকাল্টি থাকে সেটা মানা যায়। কিন্তু 80%, 90% যদি স্থায়ী হয়, শুধু এইচওডি বা কয়েকজন হাতে গোনা কিছু টিচার ছাড়া বাকি সবই যদি গেস্ট লেকচারার হয়, সেটা তো ঠিক নয়। এবার অনেক কলেজ করে কি, যাতে বেশি টাকা দিতে হবে, আমি প্রাইভেট কলেজগুলোর কথা বলছি, মাইন্ড ইট, আমি কিন্তু সবসময় আমার ভিডিওতে যে সমস্ত কলেজ নিয়ে আলোচনা করি সবই প্রাইভেট কলেজ নিয়ে, WBSCTA অ্যাফিলিয়েটেড যে সমস্ত প্রাইভেট পলিটেকনিক কলেজ আছে সেইগুলো নিয়ে কথা বলছি। তো সেইখানে অনেক কলেজে আছে কস্ট কাটিং করার জন্যে, বেশি প্রফিট করার জন্যে ফ্যাকাল্টি মেম্বারদের মানে কোয়ালিটির উপর জোর দেয় না বা তাদেরকে ওই পার্মানেন্ট স্টাফ করে না, এবং তার ফলে হয় কি তাদের কম স্যালারিতেও মানে বিভিন্ন ওই গেস্ট লেকচারার রেখে দেয়। এতে তোমার অসুবিধা হবে কি, তুমি ধরো একটা বিষয় নিয়ে পড়াশোনা করছো কোনো একজন পার্টিকুলার ফ্যাকাল্টির কাছে, তো যদি 1 মাস 2 মাস 3 মাস অন্তর অন্তর সেই ফ্যাকাল্টি চেঞ্জ হয়, তাহলে তোমার অবশ্যই একটা ব্রেকআপ এসে যাবে, তার সাথে তোমার বোঝার একটা প্রবলেম হবে। আমি কি বলছি বোঝার চেষ্টা করো। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট দেখে নেবে। তো কারণ যে সমস্ত কলেজে পার্মানেন্ট ফ্যাকাল্টি থাকে তাদের কিন্তু নাম, ডিটেলস, তাদের কোয়ালিফিকেশন সব কিছু ওয়েবসাইটে ডিটেলস দেওয়া থাকে। এটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা দেখে নেবে। এবং তারপরেই দেখবে সেই কলেজে বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে কিনা, কারণ প্রচুর দামি দামি বই হয় এইসব ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে, এবং সেগুলো সব পয়সা দিয়ে কিনতে গেলে মানে হিউজ টাকা খরচা হয়ে যায়, যেটা সবার পক্ষে সম্ভব নয়। তো সেটা দেখে নেবে যে বুক ব্যাংক ফেসিলিটি থাকলে একসাথে বাড়িতে 7টা 8টা বই বাড়ি থেকে নিয়ে গিয়ে পড়াশোনা করতে পারবে। অবশ্যই দেখে নেবে সেখানে স্কলারশিপ যেগুলো তোমরা পেতে পারো। এখন প্রচুর ভালো ভালো সরকারি বা বেসরকারি স্কলারশিপ পাওয়া যায়, যেগুলো কিন্তু বিভিন্ন কলেজের সাপোর্টেড ডকুমেন্টের মাধ্যমে পাওয়া যায়, বা কলেজের অ্যাক্টিভলি হেল্প দরকার সেই স্কলারশিপ অ্যাচিভ করার জন্য। তো তার জন্য মানে কমপ্লিট সাপোর্ট পাবে কিনা সেটা জেনে নেবে। তার কলেজের যেটা বললাম যে ট্রেনিং প্লেসমেন্ট সেল, সেইটা কতটা স্ট্রং সেটা দেখে নেবে। মানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এগুলো রেগুলার হয় কিনা, সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অথবা অনেক সময় ওয়েবসাইটে যদি আপডেট নাও থাকে সেই কলেজের, এখন সমস্ত কলেজের ফেসবুক পেজ থাকে, সেইখানে দেখে নেবে। সেইগুলো 1 বছর 2 বছরের মধ্যে যে এইসব অ্যাক্টিভিটিগুলো কেরাম আছে, সেইগুলো দেখলেই তোমরা মানে আইডিয়া পেয়ে যাবে যে সেই কলেজের ট্রেনিং প্লেসমেন্ট সেল কতটা ইম্পর্টেন্ট। কখনোই কলেজের কোনো বিজ্ঞাপন যে 80%, 90%, 95% প্লেসড, এই সমস্ত বিজ্ঞাপন দেখে কখনোই কিন্তু প্রতারিত হবে না। এটা আমি বারবার এর আগেও অনেকবার বলেছি, আবার বলছি, বিজ্ঞাপনে 90% প্লেসড, 95% প্লেসড, এই সমস্ত দেখে কোনোদিন প্রতারিত হবে না। কারণ স্টুডেন্টরা নিজেদের কোয়ালিটি দিয়ে প্লেসড হয়, নিজেদের কোয়ালিটি ওয়াইজ। একটা কলেজে অনেক স্টুডেন্ট থাকতেই পারে যারা হয়তো পড়াশোনাই করেনি, ঠিকমতো কোয়ালিটি নেই, তো কিন্তু কলেজ হয়তো এফোর্ট নিয়ে বড় বড় কোম্পানি নিয়ে এসছে, বিভিন্ন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করেছে, কিন্তু স্টুডেন্টের মধ্যে সেই কোয়ালিটি যদি না থাকে, স্টুডেন্ট যদি সারা বছর ফাঁকি মেরে থাকে, তাহলে সেটা কলেজের দোষ নয়, সেটা স্টুডেন্টের নিজের দোষ, সে নিজের লাইফ নিজে নষ্ট করছে। তো সেইটা সবসময় মাথায় রাখবে। তোমাকে কিন্তু কলেজের যে কোয়ালিটি সেটাকে ইউজ করে আলটিমেটলি কাজটা তোমাকে হাসিল করে নিতে হবে। কাজটা কি, তোমার কাজ কি না, আমাকে একটা ভালো কেরিয়ার করতে হবে, ভালো করে শিখতে হবে। মেনলি তুমি শিখতে গেছো, ভালো করে যদি শিখতে পারো এমনিতেই তুমি চাকরি পাবে, ক্যাম্পাস ড্রাইভ থেকেই চাকরি পাবে। কিন্তু ওটা দেখে নিতে হবে যে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় যে আদৌ সেই কলেজে সেই অ্যাক্টিভিটিগুলো হয় কিনা, সেটা দেখে নিতে হবে। যে কোম্পানি নিয়ে আসে কিনা, বা বিভিন্ন জায়গায় টাই আপ করে সেখানে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় কিনা ইন্ডাস্ট্রিতে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা। এবং তারপরেই যেটা দেখে নেবে সেটা হচ্ছে অবশ্যই, এটা অ্যাকচুয়ালি পরে না, আরো আগেই দেখে নেওয়া উচিত যে কলেজের ল্যাব। কারণ ইঞ্জিনিয়ারিং কোর্স মানেই হচ্ছে ল্যাবরেটরি, বিভিন্ন যে ল্যাবরেটরি, যে কোর ডিপার্টমেন্ট তোমরা পড়াশোনা করতে চলে, ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা, সেখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিলেবাস ওয়াইজ যে ল্যাবগুলো থাকা দরকার,
এবং অবশ্যই সিলেবাস দেখে নেবে, সিলেবাসের লিঙ্ক আমি দিয়ে দেবো পলিটেকনিকে, সেইটা ওয়াইজ তুমি দেখে নিতে পারবে। সেখানে সিলেবাসেই দেওয়া থাকে কোন কোন ল্যাব হবে, সেই ল্যাবগুলো ভিজিট করে কলেজে দেখে নেবে যে সেই ল্যাবগুলোর কতটা ওয়েল ইকুইপড সেটাও দেখে নেবে। এবং অবশ্যই এটাও দেখে নেবে যে যে একদম লাস্টে যেটা দেখবে সেটা অবশ্যই যে একটা অ্যাফোর্ডেবল ফিজ যাতে হয়, আকাশ ছোঁয়া ফিজ যাতে না হয়। এখন আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কম্পিউটার সায়েন্স, ইটিসি এই টাইপের কিছু কোর্স ছাড়া মোটামুটি একটা ভালো কলেজে যারা কিন্তু পড়াশোনার বিষয়ে সিরিয়াস এবং শুধু প্রফিট করাটাই যাদের মেন উদ্দেশ্য নয় এবং প্রচুর টাকা অ্যাডের পেছনে খরচ করে না, যে ইনফ্রাস্ট্রাকচারটা দিয়ে একটা কলেজকে ভালো করা যায়, ওই উন্নত মানের ফ্যাকাল্টি মেম্বার, ভালো কোয়ালিটির এসি ক্লাসরুম অথবা ভালো ইকুইপড ল্যাব, যেটা আরও ইম্পর্টেন্ট, এসি ক্লাসরুমের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ওয়েল ইকুইপড ল্যাব, সেটার ওপর যারা ফোকাস করে, বুক ব্যাংক ফ্যাসিলিটি যারা দেয়, ভালো ট্রেনিং প্লেসমেন্ট সেল আছে, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভিটিস যেখানে কাজ হয়, এই সমস্ত ব্যাপারের ওপর ফোকাস করেও এমন অনেক কলেজ আছে যারা কিন্তু ফি স্ট্রাকচারটা যথেষ্ট অ্যাফোর্ডেবল রাখে, ধরে রাখো অ্যারাউন্ড 2 থেকে 2.5 লাখের মধ্যে। এবার স্ট্রিম ওয়াইজ সেটা ওঠানামা করে, অবশ্যই চেঞ্জ হয়, কিন্তু এর বেশি যে সমস্ত জায়গায় কোর্স ফি হচ্ছে সেটা একটু তোমরা দেখে নেবে যে তার কারণটা কি। এটা এমন তো নয় যে তারা পাতার পর পাতা বিজ্ঞাপন বা অন্যান্য কোনো অ্যাডের পেছনে প্রচুর খরচ করছে বলে তোমাদের থেকে সেই এক্সট্রা টাকাটা তুলে নিচ্ছে, তো সেইটা খেয়াল করে নেবে। যাই হোক, যদি অ্যাডমিশন নেবে বলে মনে করে থাকো, যদি ডিটারমাইন্ড হয়ে থাকো এখন থেকেই যে অমুক স্ট্রিম নিয়ে আমি অ্যাডমিশন নেবো, অমুক স্ট্রিমে আমি পলিটেকনিক পড়বো, তাহলে এখন থেকেই সিট বুক করে রাখো। প্রচুর প্রাইভেট কলেজে কিন্তু সিট বুকিং অলরেডি, এমন কলেজও আছে যেখানে কিন্তু সিট বুকড হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে বুকিং, আমি অ্যাডমিশনের কথা বলছি না কারণ এখন রেজাল্টই বেরোয়নি, তো সিট বুকিং কমপ্লিট হয়ে গেছে এমন কলেজও আছে। তো সেই জন্য বলছি পছন্দের কলেজে, যে সমস্ত কলেজে এই সমস্ত ভালো কোয়ালিটি রয়েছে, সেই সমস্ত কলেজে তোমার পছন্দের যে স্ট্রিম সেটা এখন থেকে সেই সিটটা বুক করে রাখো এবং করে এখন থেকেই পড়াশুনো স্টার্ট করে দাও। কারণ তুমি সিট বুকিং করলেই মোটামুটি ম্যাক্সিমাম ভালো ভালো কলেজে তুমি কিন্তু স্টাডি মেটেরিয়াল, অনলাইন রিসোর্সগুলো অন্তত পেয়ে যাবে। সেই কলেজের নিজস্ব যে পিডিএফ, যে বইয়ের যে সোর্স আছে, অনলাইন সোর্স আছে যেগুলো হয়তো পাসওয়ার্ড প্রোটেক্টেড, সেই পাসওয়ার্ড তোমাদের দিয়ে দেবে তারা, তুমি তখন অনলাইন থেকেই সে সমস্ত স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করে নিয়ে পড়াশোনা স্টার্ট করে দিতে পারবে। বা বিভিন্ন ভিডিওর লাইব্রেরির অ্যাক্সেস পেয়ে যাবে, যার মাধ্যমে তুমি ভিডিও কোচিং থেকে পড়াশোনা শুরু করে দিতে পারবে। আগে থেকে পড়াশোনা শুরু করলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে এবং অবশ্যই যখন ক্লাসে রিয়েল অফলাইন পড়াশোনা শুরু হবে তুমি তখন অনেকটা এগিয়ে থাকতে পারবে। সবসময় নিজেকে আপগ্রেড করে যেতে হবে এবং এখন থেকেই সেই আপগ্রেডেশনের দিকে এগোতে হবে। সিট বুকিং এর সময় একটা খুব ট্রিক্স বলে দিচ্ছি, যেটা হচ্ছে মাথায় রাখবে, অবশ্যই কলেজে যে অ্যাডমিশন সেল যেখানে মানে সিট বুকিং করছো তাদের কাছে, সেখান থেকে ভালো করে এটা জেনে নেবে এবং লিখিত সেই জায়গাটা যেন কন্ট্যাক্টে থাকে, যে বাই চান্স যদি তুমি কখনো মানে আলটিমেটলি রেজাল্ট বেরোনোর পর বা যদি তুমি কাউন্সেলিংয়ে বসো, যে এক্সপোর কাউন্সেলিংয়ে বসে তারপর যদি ইচ্ছে মানে তুমি যদি স্ট্রিম চেঞ্জ করতে চাও বা অন্য কোনো কলেজে যেতে চাও, তার মানে সেটা যদি করতে চাও তখন তুমি ওই টাকাটা ফেরত পাবে কিনা, বা যদি কোনো টাকা কেটে ফেরত দেয় কত টাকা কেটে ফেরত পাবে, এই সমস্ত ব্যাপারগুলো জেনে নেবে। অনেক ভালো ভালো কলেজ এমনও আছে যারা কিন্তু কমপ্লিট টাকাটাই ফেরত দিয়ে দেয়, পুরো টাকাটাই, মানে সিট বুকিং এর পুরো টাকাটাই ফেরত দিয়ে দেয়। আবার কিছু কিছু কলেজ আছে সামান্য কিছু টাকা হয়তো কেটে নেয়, কেটে বাকি ম্যাক্সিমাম টাকাটাই ফেরত দিয়ে দেয়, কারণ তাদেরও একটা সিটের ব্যাপার থাকে। কারণ প্রথম দিকে যদি সিটটা ওভার ফিল আপ হয়ে গেছে তখন এমনও হয়তো মানে জেনুইন ক্যান্ডিডেট ফেরত দিতে বাধ্য হয়েছে, কিন্তু পরের দিকে হয়তো আলটিমেটলি দেখা গেছে স্টুডেন্ট ড্রপ আউট করে গেছে, তো সেই জন্য তারাও কিন্তু অনেক সময় এই সমস্ত মানে একটু ওই কেটে নেয় সিট, মানে অ্যামাউন্ট থেকে, সেটা ছিল মানে যখন বুকিং করবে তখন সেটা ক্লিয়ার হয়ে নেবে। আমার প্রতিটা ভিডিও ডেসক্রিপশন বক্সেই আমি আমার পছন্দ মতো, বিশেষ করে আমি যে সমস্ত কলেজ আমাদের ডিটেলে জানি, সেই সমস্ত কলেজে, যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করা হয় এবং ওই কলেজের যা যা কোয়ালিটি আছে সবগুলোই যে সমস্ত কলেজে আছে এবং অ্যাফোর্ডেবল ফিজ, যেটাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই, সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের লিঙ্ক, এবং তোমরা সেইখানে ক্লিক করে সেই কলেজ সম্বন্ধে ডিটেল দেখে নিতে পারো। এবং অবশ্যই সেখানে যে কন্ট্যাক্ট ডিটেল আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেই কলেজের যারা অফিসিয়াল আছে তাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলবে, বা সেখানকার যে অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকবে সেটা ফিল আপ করে রাখবে, তাহলেও কলেজের যারা মানে অ্যাডমিশন এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের সঙ্গে ডাইরেক্ট ফোনে কথা বলবে এবং ডিটেল কলেজ থেকেই কলেজের ইনফরমেশন পেয়ে যাবে। একটা কলেজের ইনফরমেশন কখনো কোনো থার্ড পার্সনের থেকে নিতে যাবে না।
যাই হোক, তোমরা বুদ্ধিমান, ডাইরেক্ট কলেজের সঙ্গে কন্ট্যাক্ট করে কলেজ সম্পর্কে খোঁজ খবর নেবে। যদি মনে হয় ভিডিওটা ভালো, অবশ্যই লাইক দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও। টাটা।